স্বাগত নিউজ 24 সংবাদে সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নীলক্ষেতে ছাপানো হয় ডাকসুর ব্যালট পেপার। নিউজ 24 এর অনুসন্ধানকে অবশেষে স্বীকার করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। জানান, ভেন্ডর যথাসময়ে এই তথ্য প্রশাসনকে না দেয়ায় তথ্য বিভ্রাট। দাবি করেন, ব্যালট পেপার ছাপানোর স্থান বা সংখ্যা সুষ্ঠু নির্বাচনকে কোনোভাবেই প্রভাবিত করে না। ডাকসু নির্বাচন শুরু থেকেই নানা অভিযোগে প্রশ্নবিদ্ধ হলেও সবচেয়ে আলোচিত অভিযোগ ছিল নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানোর ঘটনা। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ অভিযোগ বারবার অস্বীকার করলেও নিউজ 24 এর অনুসন্ধানী প্রতিবেদনের পর বিষয়টি আর গোপন রাখা যায়নি। ছাত্র সংগঠনগুলোর বারবার অভিযোগ আমলে না নিয়ে উল্টো নীলক্ষেতে ডাকসু নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর বিষয়ে অস্বীকার করে বিজ্ঞপ্তি দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। অত্যন্ত শিক্ষার্থী ছাত্র সংগঠনগুলোর দাবির মুখে রোববার সংবাদ সম্মেলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। নিউজ 24 এর অনুসন্ধানকে স্বীকার করে জানান, নীলক্ষেতে ছাপানো হয় ডাকসুর ব্যালট পেপার। জানান, নীলক্ষেত থেকে 22 টিম কাগজ দিয়ে 88,243টি ব্যালট ছাপানো হয়। ভেন্ডরের তথ্য অনুযায়ী সহযোগী প্রতিষ্ঠান নীলক্ষেতে 22 টিম কাগজ দিয়ে 88,000 ব্যালট ছাপায়, যা থেকে প্রিন্টিং, কাটিং, প্রি স্ক্যান পর্ব শেষে নির্দিষ্ট পরিমাণে ব্যালট প্যাকেটে সিলগালা করে 86,243টি ব্যালট সরবরাহযোগ্য করা হয়। এটি আপনাকে লিখিতভাবে দেওয়া হবে, সুতরাং একটা রেকর্ড থাকবে, এবং অতিরিক্ত ব্যালটগুলি প্রচলিত পদ্ধতিতে নষ্ট করে ফেলা হয়। পাশাপাশি উপাচার্য তথ্য বিভ্রাটের জন্য দায় চাপান ভেন্ডরের উপর। তারা ব্যালট প্রস্তুতকরণ প্রক্রিয়ায় ও আনা নেয়ার চুক্তি মোতাবেক সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে। ব্যস্ততার কারণে কর্তৃপক্ষকে তারা নীলক্ষেতে ব্যালট প্রিন্টিং ও কাটিং এর বিষয়টি জানাতে ভুলে যায় বলে তারা স্বীকার করে। নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানোর ঘটনায় স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্নের মুখে এখন ডাকসু নির্বাচন। শিক্ষার্থীদের দাবি, দ্রুত এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন করতে হবে, না হলে এই নির্বাচন নিয়ে বিতর্ক আরো দীর্ঘস্থায়ী হবে। ধন্যবাদ, আপনারা সহযোগিতা চাই। জুবাইর রাজিন, নিউজ 24, ঢাকা। নির্বাচন সামনে রেখে বহু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। এসবের মধ্য দিয়েই সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতিতে এগিয়ে যাচ্ছে কমিশন, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের সঙ্গে ধারাবাহিক সংলাপের উদ্বোধনীতে এসব কথা বলেন তিনি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এই আয়োজন শুরু হয়। সিইসি বলেন, ভোটের সময় প্রবাসে থাকা বাংলাদেশি ও ভোটের সাথে সম্পৃক্তদের জন্য ডিজিটাল পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হচ্ছে। দিনব্যাপী সংলাপে দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভিসি, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান সহ প্রায় অর্ধশত বিশিষ্ট ব্যক্তির মতামত নিচ্ছে কমিশন। পর্যায়ক্রমে রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে সংলাপ করবে ইসি। আমরা আরপিও সংশোধন, কন্ডাক্ট সংশোধন থেকে আরম্ভ করে 9টা আইন আমরা সংশোধনের কাজ করেছি। আমাদের প্রকিউরমেন্টের বিষয়টি এগিয়ে গেছে। মোটামুটি এই নির্বাচন অনুষ্ঠানটা সুষ্ঠু এবং সুন্দরভাবে করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার, এই ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গেছি। এ বিষয়ে বিস্তারিত জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ হাসান। হাসান, নির্বাচনী সংলাপে সুশীল সমাজের প্রতিনিধিরা কোন বিষয়গুলো তুলে ধরছেন? সাদিয়া, প্রথম পর্যায়ে কিন্তু বৈঠক কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এইখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে একটি নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে ঠিক যে বিষয়গুলো আসলে পর্যবেক্ষণ করা প্রয়োজন এবং যে বিষয়গুলো আসলে নজরে রাখা প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হয়েছে। এর মধ্যে প্রথম এবং প্রধান যে বিষয়টি সেটা হচ্ছে যে এই কমিশনের উপরে অনেক প্রত্যাশা সাধারণ জনগণ সহ সব মহলেরই, এবং সেই প্রত্যাশা পূরণ করাটাই কিন্তু এই কমিশনের একটা অনেক বড় চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলায় কিন্তু প্রস্তুত নির্বাচন কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন কিন্তু এটা নিশ্চিত করেছেন যে সব রকম প্রতিবন্ধকতা, প্রত্যক্ষ এবং পরোক্ষ যে চাপগুলো রয়েছে সেগুলো মোকাবেলা করেই একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কিন্তু নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ এবং সেটা বাস্তবায়নের জন্যই কাজ করে যাচ্ছে এই কমিশন।
একই সাথে সাংবাদিকদের অবাধ বিচরণ এবং জনগণকে সচেতনতার জন্য একই সাথে ভোট গ্রহণ থেকে শুরু করে ভোট গণনা সব পর্যায়ে সাংবাদিকদের যে অবাধ বিচরণ থাকা প্রয়োজন সেটির বিষয়েও কিন্তু তুলে ধরা হয়েছে। নারীর ক্ষমতায়ন, নারীর নিরাপত্তা সহ এই বিষয়গুলো সবগুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং ঠিক কতটা আসলে বাস্তবায়ন সম্ভব সেটা এখন সময়ের দাবি, যেহেতু আরপিও সংশোধনের জন্য এটা মানে অলমোস্ট এখন আইন মন্ত্রণালয়ের অধীনে আছে এবং সেটা আসলে কতটুকু সংশোধন করা সম্ভব সেটাও কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নয়। তবে যে প্রস্তাবনাগুলো এসেছে সেই প্রস্তাবনার পাশাপাশি শিক্ষাবিদরা এখানে আসবেন, পর্যায়ক্রমে সাংবাদিক প্রতিনিধি, নারী সংসদের যারা থাকবেন সদস্যরা তারা থাকবেন এখানে। তো সবার সাথে আলোচনা করে এটা আসলে যে একটা পর্যায়ে পৌঁছানোর পরেই হয়তো কমিশন একটা সিদ্ধান্ত নেবেন এবং সেগুলো পর্যালোচনা করেই সেই সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করবে কমিশন। ঠিক এমনটাই কিন্তু জানানো হয়েছে এবং 2:30টার পরেই আরেকটি সভা শুরু হবে, সেটা শিক্ষাবিদদের নিয়ে, এবং সেই সভা শুরু হওয়ার পরপরই আসলে তারা হয়তো বিভিন্ন আরও অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা করবেন। তো সেটার পরে আসলে পরবর্তী কোনো তথ্য যদি থাকে সেক্ষেত্রে আমরা হয়তো পরবর্তীতে জানাতে পারবো। তো নির্বাচন কমিশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সাদিয়া। নানা দাবিতে নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা চলছে এমন অভিযোগ করে বিএনপি নেতারা বলছেন, পিআরের দাবিতে আন্দোলনের কথা বলে আওয়ামী লীগ ফিরে আসার পথ তৈরি হচ্ছে কিনা সেটা গভীরভাবে ভাবতে হবে। সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টার প্রতিবাদে জাতীয়তাবাদী লেখক ফোরামের সমাবেশ ও কবিতা পাঠ কর্মসূচিতে যোগ দিয়ে নানা সময়ে আওয়ামী লীগ পুনর্বাসনে জামায়াতের উপর দায় দেন বিএনপি নেতারা। বলেন, মহল বিশেষ মনে করছে নির্বাচন হলে তাদের ভালো কিছু হবে না, আর তাই বোকার স্বর্গে বাস করে পিআরের দাবি তুলছেন তারা। যারা পিআর পদ্ধতিতে দাবি তুলছেন তাদের ভোটের মাঠে এসে জনপ্রিয়তা যাচাইয়ের চ্যালেঞ্জও ছুড়ে দেন বিএনপি নেতারা। বাংলাদেশের সহসা একটি নির্বাচন হতে হবে, যে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত পার্লামেন্ট হতে হবে, যে পার্লামেন্টের মধ্য দিয়ে একটি সরকার তৈরি হতে হবে। এই সরকার এবং নির্বাচিত বাইরে কেউ যদি কোনো কিছু মনে করে চাপিয়ে দেবে সরকারের এবং জনগণের উপরে, এটি গ্রহণযোগ্য হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচনে যেতে চায় জামায়াত, তবে জুলাই সনদের ভিত্তিতে হতে হবে নির্বাচন, জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে দেখা করেছে ইউরোপীয় প্রতিনিধি দল। পরে জামায়াতের সেক্রেটারি জানান, শুধু পর্যবেক্ষণ নয়, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের কাছে সহযোগিতাও চেয়েছে দলটি। প্রোভাইডেড আমাদের যে রিফর্ম প্রপোজালগুলো জুলাই সনদের আইনি ভিত্তির মধ্য দিয়ে এই নির্বাচনটাই এর ভিত্তিতে হইতে হবে, তাহলে নির্বাচন ফেয়ার, ফ্রি এবং ক্রেডিবল হবে। নির্বাচন কমিশন এবং সরকার এই প্রস্তাব অ্যাকসেপ্ট করেছেন এবং প্রবাসীরা যেন ভোট দিতে পারে সেই প্রক্রিয়া অলরেডি ইলেকশন কমিশন শুরু করেছেন। দেশ পুনর্গঠন প্রক্রিয়ায় অংশ নিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এনআরবি কানেক্ট ডে উপলক্ষে নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। সরকার প্রধান বলেন, প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। তার সফর সঙ্গী রাজনীতিবিদরাও বলেন, বাংলাদেশ প্রসঙ্গে সবাই এক। নিউ ইয়র্ক থেকে মারুফা রহমানের রিপোর্ট। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে নিউ ইয়র্কে আয়োজিত এনআরবি কানেক্ট ডে অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় মুহুর্মুহু করতালি আর স্লোগানে প্রফেসর ইউনুসকে স্বাগত জানান প্রবাসীরা। প্রধান উপদেষ্টার বক্তব্যে বারবারই আসে বাংলাদেশের প্রসঙ্গ। 1 বছর আগে কি পরিস্থিতিতে তিনি সরকার গঠন করেছিলেন তা জানান প্রবাসীদের। বলেন, বাংলাদেশে এখন পুনর্গঠনের কাজ চলছে। ছাত্ররা তাদের রক্ত দিয়ে যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে সেটা শুধু একটি রাজনৈতিক সরকার পরিবর্তনের বিষয় ছিল না, এটা দেশের একটা পুনর্জন্মের বিষয়। সেই পুনর্জন্মটা একেবারে হাতে খড়ি থেকে শুরু করে সামনে এগিয়ে যাওয়া। সরকার প্রধান বলেন, প্রবাসীরা যে যেখানেই আছেন দেশের জন্য কাজ করতে হবে। শুধু রাষ্ট্রীয় অর্থনীতির দেশে যেটা আছে, ভৌগোলিক সীমারেখা যেটা আছে, ওটা নদী সীমাবদ্ধ না রেখে আমরা আঞ্চলিক অর্থনীতির উপরে জোর দেব। এটা
সবার সাথে, শুধু বাংলাদেশের একার সাথে না। প্রবাসীদের পাঠানো অর্থ রেমিটেন্সের 21%-এরও বেশি প্রবৃদ্ধি অর্জনে অবদান রাখার জন্য বিদেশে থাকা বাংলাদেশিদের প্রশংসা করেন ডক্টর ইউনূস। তিনি বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে তার সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন। প্রোডাকশন হাব হিসেবে তুমি যদি দুনিয়াতে যে কোনো জিনিস বিক্রি করতে চাও, এখানে এসে প্রোডাকশন এখানে করো, সেই প্রোডাকশন করার জন্য সুযোগ সুবিধা করে দাও। এটা একটা দিকে আকর্ষণ করছি, যাতে করে বিশ্বের কাছে এটা গ্রহণযোগ্য হয়, সেটাকে প্রমাণ করা। জাতিসংঘের অধিবেশনের মতোই এই অনুষ্ঠানেও প্রধান উপদেষ্টার পাশে ছিলেন সফরসঙ্গী বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারা। তারা বাংলাদেশ প্রশ্নে সবাইকে এক থাকার উপর জোর দেন। আসলে একটাই আহ্বান আমাদের সকলের কাছে, যাতে আমরা সবাই এক হয়ে একই একটা বিষয়, বাংলাদেশের বিষয়ে সকল শ্রেণীর মানুষ একই ধরনের অধিকার এবং নিরাপত্তা পাবে। দল, মত, বিশ্বাস, রিলিজিয়ন এখানে কোনো বৈষম্য থাকবে না। আমরা প্রত্যাশা করি আমাদের প্রবাসীরা এবং আমাদের বাংলাদেশের অন্তর্গত ভাইরা বোনেরা আমরা সকলে মিলে নতুন যে বাংলাদেশ, সম্প্রীতি বাংলাদেশ নির্মাণ করতে পারবো। এর আগে অনুষ্ঠানে দীর্ঘদিন প্রবাসে থাকা বিএনপি নেতা হুমায়ুন কবির, যুক্তরাষ্ট্র জামায়াতের মুখপাত্র ডক্টর নাকিবুর রহমান ও এনসিপি নেতা ডক্টর তাসনিম জারা প্যানেল আলোচনায় আবেগঘন বক্তব্য রাখেন। আমাদের প্রবাসীরা সক্রিয়ভাবে দেশ গঠনে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর উপস্থাপনায় আইন উপদেষ্টা আসিফ নজরুল বক্তব্য রাখেন। মারুফা রহমান, নিউজ 24, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সবশেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ চলছে। শুরুতেই তদন্তে পাওয়া ভিডিও ফুটেজ ও এর তথ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরে প্রসিকিউশন। এদিন আন্দোলনে আবু সাইদ, আনাস, আশুলিয়ায় পুলিশের গাড়িতে জীবন্ত পুড়িয়ে হত্যা, যাত্রাবাড়ি, ফার্মগেট সহ রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের ভিডিও চিত্র তুলে ধরা হয়। এই তথ্য প্রমাণ শেষ হলেই 54তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ার কথা মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের। রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হলে এরপর নিয়ম অনুযায়ী আসামি পক্ষের সাফাই সাক্ষী হওয়ার কথা থাকলেও এই মামলায় আসামি পলাতক থাকায় তাদের পক্ষে সেই সুযোগ নেই। তার পরিপ্রেক্ষিতে মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে। সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষ হলেই নির্ধারণ করা হবে রায় ঘোষণার তারিখ। গত বছরের 5 আগস্টের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আল জিকো। জিকো, আজ এই মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের তো সাক্ষ্য দেওয়ার কথা, তিনি ইতোমধ্যেই সাক্ষ্য দিচ্ছেন, হয়তো আমরা সেটি জানতে পেরেছি। জবানবন্দিতে তিনি কোন বিষয়গুলো তুলে ধরতে পারেন কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন, আজকে জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত যে মানবতা বিরোধী অপরাধ, সেই অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এই 3 জনের আজকে হলো মামলার সবশেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং সাক্ষী অর্থাৎ এই মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, তিনি হলো আজ এখানে সাক্ষী দিবেন। তবে তার আগেই আজকে যেই তদন্তে ভিডিও এভিডেন্সগুলো ছিল সেগুলো কিন্তু সরাসরি প্রদর্শিত হয়েছে। আমরা দেখেছি যে জুলাই আন্দোলনে সংঘটিত যেই সমস্ত যাত্রাবাড়িতে যেই হত্যাকাণ্ডটি হয়েছে, আশুলিয়ায় পুলিশের ভ্যানের মধ্যে আগুন দিয়ে 6 জনকে পুড়িয়ে দেওয়ার যেই ঘটনাটি, এছাড়াও বিভিন্ন এলাকায় যে গুলি করে হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়েছে, সেগুলো সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশ কিছু ভিডিও চিত্র কিন্তু প্রদর্শিত হয়েছে, যেগুলোকে তথ্য প্রমাণ হিসেবে আদালতে উপস্থাপন করা হয়েছে। এবং এখানে কিন্তু বলা হয়েছে যে এই যেই জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল, এটি কোনো আত্মরক্ষার জন্য নয়, একেবারে নিরস্ত্র নিরীহ
নিরীহ সাধারণ জনগণের উপরে টার্গেট করে এই হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছিল। রামপুরার কার্নিশে যে গুলি করা হয়েছিল সেই ঘটনাটিও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। একটি মানুষ বাঁচার জন্য একটি নির্মাণাধীন ভবনের 4 তলার কার্নিশে যখন সে লুকিয়েছিল সেখানেও তাকে হত্যার উদ্দেশ্যে 6টি গুলি চালানো হয়। তো সামগ্রিকভাবে এখন পর্যন্ত কিন্তু ভিডিও চিত্র প্রদর্শিত হচ্ছে। এরপরে এই তথ্য প্রমাণগুলো শেষ হলেই এই মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর তিনি তার সাক্ষী দেয়া শুরু করবেন। তো এই ছিল এখন পর্যন্ত সাদিয়া আমার কাছে এখানকার সবশেষ তথ্য। জিকো, অনেক ধন্যবাদ আপনাকে। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বোধনের ঘট স্থাপনের মধ্য দিয়েই শুরু হলো দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। সকালে ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হয় বিবিধ পূজা। দেবী দুর্গার আহ্বানের দিন আজ। ঢাক, বাদ্য ও উলুধ্বনিতে মুখর মন্দিরের প্রাঙ্গণ। দেবীর উদ্দেশ্যে অঞ্জলি দিয়ে দেশ ও দশের মঙ্গল কামনা করা হয়। চলছে ষষ্ঠীর ব্রতপাঠ। একই সাথে প্রদীপে, ধূপে, ঢাকের তালের সাথে উলুধ্বনিতে দেবী দুর্গার আগমন হলো মর্তে। ঘটে করা হলো তার প্রাণ প্রতিষ্ঠা। আজ সায়ংকালে হবে মা দুর্গার আমন্ত্রণ ও অধিবাস। আজ ষষ্ঠীতে বেলতলায় কল্পারম্ভ ষষ্ঠী বিহিত পূজার সকল আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজা। ফুলে ফলে দুর্গামাকে বরণ করে নিতে প্রস্তুত আছেন ভক্তরা। বেলতলায় যে পূজাটা হয় সকালে, আর সন্ধ্যায় পূজা হয় ঘট পূজা যে হয়, যেটা মার ঘরটা বসে, তখন মাটা আসে আর কি আমাদের স্বর্গ থেকে মর্তলোকে আসেন মা। তখন আজকে অঞ্জলি পাবো, এটা ভেবে খুব ভালো লাগছে। মার আগমনীতে এবারের যে অবস্থাটা আবহাওয়া নিয়ে, এটা নিয়ে আমরা একটুখানি কষ্টে আছি, তাছাড়া আনন্দ তো অবশ্যই হচ্ছে। রবিবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পুষ্পাঞ্জলি নিল আগতরা, জানালো তাদের মনের কামনা। মায়ের কাছে প্রার্থনা করি যেন আমরা সবাই, সব ধর্মের মানুষ এক হয়ে থাকতে পারি। খারাপ সময় যদি কারো জীবনে যায়, তাদের যাতে সময়টা কেটে যায় আর সামনে আগানোর শক্তি দিক আমাদেরকে। দেশের সার্বিক পরিস্থিতি যাতে ভালো হয় আর একটু যাতে সবকিছু স্টেবল হয়। দেশের দশের সবার মঙ্গল কামনায় আমরা পূজা করি, প্রার্থনা করি। অসাম্প্রদায়িক বাংলাদেশে সার্বজনীন এই উৎসবের মধ্য দিয়ে মঙ্গল বয়ে আসুক, এই কামনায় বেলতলায় পূজা সম্পন্ন করলেন পুরোহিত ও আয়োজকেরা। সনাতনী পুরাণ মতে ষষ্ঠী পূজার মর্মার্থ জানালেন তারা। সব সনাতন ধর্মাবলম্বী সহ বাংলাদেশের সকল মানুষকে আমরা আমাদের পূজা উৎসবের এই আনন্দ পৌঁছে দিচ্ছি। ধর্ম যার যার, রাষ্ট্রটি সবার। এর ভিতরে কিন্তু আমার পূজার সাথে সরকার, রাষ্ট্র এবং জনগণ সার্বজনীনতা আছে। মা দুর্গা আজকে ষষ্ঠী রূপে সমস্ত আমাদের মায়েরা যারা আছে তাদের ছেলে মেয়েদের মেধাবৃদ্ধি, শিক্ষা লাভ এবং তাদের পরিপূর্ণ মঙ্গলময় জীবন তৈরি হোক, এই প্রার্থনা ছিল। আগামীকাল মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভক্তি নিষ্ঠায় মাতৃরূপে দেবী দুর্গা অভিষ্ঠিত হবেন। হিন্দু শাস্ত্র মতে দুষ্টের বিনাশ ও শিষ্টের পালন করতেই বছর ঘুরে আবারও দেবী দুর্গা এসেছেন গজে। ষষ্ঠীতে প্রাণ পেল দুর্গা মা, শুরু হয়ে গেছে দুর্গা উৎসব। প্রকৃতিতে এবং মানুষের মনে শান্তি বয়ে আনুক এই দুর্গাপূজা, এমনটাই প্রত্যাশা ভক্তদের। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, সব নাগরিকের নিরাপত্তা এবং সম্মান রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। কেউ যাতে নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি। দেশ জুড়ে শারদীয় দুর্গোৎসবের আমেজ। মণ্ডপে মণ্ডপে সাজ সাজ জপ, চলছে দেবী দুর্গার আরাধনা। উৎসব ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে একটি ভিডিও বার্তায় এই শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আমি শারদীয় দুর্গা পূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়কে জানাই আন্তরিক শুভেচ্ছা। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের একজন নাগরিক হিসেবে অপর নাগরিকের নিরাপত্তা এবং সম্মান রক্ষা করা জরুরি। দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি আমার আহ্বান, আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে নিশ্চিন্তে নিরাপদে সারা দেশে উৎসব আনন্দ উদযাপন করুন।
উৎসব ঘিরে কেউ যাতে নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা করতে না পারে এ ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। শারদীয় উৎসবকে ঘিরে ফ্যাসিবাদী শাসন আমলের মতন কেউ যেন কোন রকম সাম্প্রদায়িক পরিস্থিতি কিংবা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতন কোনো অপচেষ্টা করতে না পারে সে ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকার জন্য আমি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই। দেশের সনাতন ধর্মাবলম্বীদের নিশ্চিন্তে উৎসব উদযাপনের আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সৌহার্দ্য সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন। শাফিয়া ইসলাম, নিউজ 24, ঢাকা। বিএনপি বিশ্বাস করে দুর্গাপূজা নিয়ে নাশকতার কোনো শঙ্কা নেই, নির্বিঘ্নে পূজা উদযাপনে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, দুর্গাপূজা নিয়ে ফ্যাসিবাদের দোসর ও পার্শ্ববর্তী দেশ ভারত থেকে গুজব ছড়ানো হচ্ছে, এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই বছর সারা দেশে 1 লাখ সশস্ত্র বাহিনী কাজ করছে, এছাড়াও পুলিশ কাজ করছে 70,000। সামাজিক যোগাযোগ মাধ্যমে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে দুষ্কৃতিকারী ও গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা জানেন অনেক জায়গায় কিন্তু গুজব ছড়ানো হচ্ছে। সেদিন যে আমি কালী মন্দির পরিদর্শনে করতে গেছিলাম, আপনারা হয়তো ছিলেন না, বাট যারা ছিলেন ওখানে দেখুন মন্দিরের যারা কমিটি প্রধান তারাই বলছে যে বিভিন্ন জায়গায় মানে গুজব ছড়ানো হচ্ছে এবং ওনারা ওই সব জায়গা ভিজিট করে দেখছে যে ওখানে কোনো কিছু হয় নাই, তারপরও গুজব রটানো হচ্ছে। রাজধানীর আজিমপুরে হাজি সেলিমের মালিকানাধীন ভবনে অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। সেখানে আছেন সহকর্মী বদরুল আলম শাওন, সরাসরি চলে যাচ্ছে সেখানে। শাওন, এখন সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। যতদূর জানতে পেরেছি বেলা 11:30টার দিকে যৌথ বাহিনীর একটি দল আজিমপুরের দায়রা শরীফ আবাসিক এলাকা, সেই এলাকায় একটি ভবনে অভিযানে আসে। আমার পেছনে যে এই ভবনটি আপনি দেখছেন, এই ভবনটি মূলত হাজি সেলিমের যে অ্যাপার্টমেন্ট রয়েছে মালিকানাধীন, তার মদিনা কনস্ট্রাকশনস লিমিটেড নামে একটি ডেভেলপমেন্ট লিমিটেড একটি কোম্পানি, সেই কোম্পানির 12তলা এই ভবনটি। এই ভবনটিতে এই বেলা 11:30টার দিকে অভিযানে আসে যৌথ বাহিনী। আমরা জানতে পেরেছি যে এখানে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তারা এই বাড়িটিতে তল্লাশি চালায়। এই সময় এই ভবনের যে বেজমেন্ট রয়েছে সেই বেজমেন্টের ভেতরে 6টি বিলাসবহুল গাড়ির সন্ধান পান তারা। এই বিলাসবহুল গাড়িগুলোর মধ্যে আমি যদি আপনাকে জানিয়ে রাখি যে 2টি BMW, একটি লেক্সাস এবং আরও বেশ কয়েকটি গাড়ি তারা পেয়েছেন। তবে এই গাড়িগুলো কার সেই বিষয়ে কিন্তু এখন আমরা নিশ্চিত হতে পারিনি। যৌথ বাহিনী যারা ছিলেন এখানে তারা এই ভবনের যে যা ম্যানেজার রয়েছেন সেই ম্যানেজারকে তারা জিজ্ঞাসাবাদ করেন, তবে তাৎক্ষণিকভাবে ম্যানেজার আসলে তাদেরকে সঠিকভাবে আসলে কোনো তথ্য জানাতে পারেনি। এরপরেই কিন্তু যে ম্যানেজার আছেন তাকে এই আজিমপুর এলাকায় যে সেনাবাহিনীর ক্যাম্প রয়েছে সেই সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এবং এখনও সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অর্থাৎ এই গাড়িগুলো কার সেই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে আমরা যতদূর জানতে পেরেছি এই গাড়িগুলোর ভেতরে একটি জাতীয় সংসদ একটি স্টিকার সম্বলিত গাড়ি পাওয়া গেছে এবং একটি হ্যান্ড মাইক পাওয়া গেছে। তবে এবং এই গাড়ির কাগজপত্রগুলো এখন যাচাই বাছাই হচ্ছে যে আসলে এই গাড়িগুলো আসলে কার সেই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য যৌথ বাহিনীর লোকজন যারা আছেন সেই বিষয়টি তারা দেখছেন। এখন পর্যন্ত এই ভবনের সামনে কিন্তু এখনও সেনাবাহিনী যারা সদস্য রয়েছেন তারা এখনও ভবনটি ঘিরে রেখেছেন এবং গাড়িগুলো এখনও ভবনের ভেতরেই আছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ সংবাদ। শাওন, ধন্যবাদ আপনাকে। এবার গিগাবাইটের সৌজন্যে এশিয়া কাপের খবর। এশিয়া কাপের 17তম আসরের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ভারত। এশিয়া কাপের 41 বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে লড়বে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ইতিহাস করতে চান দুই অধিনায়কই। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। দুবাই থেকে শুভ দেবনাথের রিপোর্ট।
ভারত পাকিস্তান লড়াই রাজনৈতিক ময়দানে শুধু নয়, ক্রিকেট মাঠেও এশিয়া কাপে ঘটেছে তেমন অনেক ঘটনা যা বিতর্ক বাড়িয়েছে আরো। এশিয়া কাপের চলতি আসরে ফাইনাল সহ তিনবার মুখোমুখি হচ্ছে দু দল। দুবাই স্পোর্টস সিটিতে ফ্লাড লাইটের আলোয় পাকিস্তানের অনুশীলন, পুরো দল হাসি খুশি। পাকিস্তান অধিনায়ককে শুধু ম্যাচ জয় নয়, কথা বলতে হলো হ্যান্ডশেক ইস্যুতেও। আমি 2007 সাল থেকে বয়স ভিত্তিক পেশাদার ক্রিকেট খেলছি, কখনোই দেখিনি দুদল হ্যান্ডশেক করছে না, এবারই প্রথম দেখলাম। এটা ক্রিকেটের জন্য ভালো কিছু নয়। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দুদল মুখোমুখি হয়েছে 15 বার, যেখানে পাকিস্তানের জয় 3 আর ভারত জিতেছে 12 ম্যাচ। সাম্প্রতিক সময়েও ভারতের চেয়ে শক্তি সামর্থ্যে অনেক পিছিয়ে পাকিস্তান, তবে পাকিস্তানের কোচ সেসব নিয়ে ভাবছেন না। আমরা ভারতের সাথে জয় পাচ্ছি না, তাই বলে বিষয়টা এরকম নয় জিতবো না। টি-20 ফরম্যাটে সবই সম্ভব, আমরা ভালো করলে জিতবো। টানা খেলা থাকায় ভারতের দিন অনুশীলন করেনি, টিম হোটেলেই কেটেছে সময়। তবে হাই ভোল্টেজ ম্যাচের আগে ইনজুরির শঙ্কা, হার্দিক পান্ডিয়া উরুর ইনজুরিতে, তার খেলা নিয়ে শঙ্কা। তবে আসলে দারুণ ছন্দে থাকা অভিষেকের সার্ভিস পাবে দল। হার্দিকের রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেওয়া হবে, তবে অভিষেককে নিয়ে চিন্তার কিছু নেই। ভারত পাকিস্তান ম্যাচ উপভোগের, দর্শকরা অপেক্ষায় থাকে এমন ম্যাচ দেখতে। শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে আমরা পরিকল্পনা সাজিয়ে রেখেছি। দু দলের রেশারেশিতে ফাইনালের আগে অনুষ্ঠিত হয়নি ট্রফি উন্মোচন। এশিয়া কাপে একটি ভারত পাকিস্তানের লড়াই দেখতে দর্শকদের অপেক্ষা 41 বছর। দু দলের হাই ভোল্টেজ লড়াই, তবে শিরোপার স্বাদ নেবে কোন দল সেটি বোঝা যাবে রোববারের রাতের আধারে। শুভদেবনাথ, নিউজ 24, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। সুযোগ পেলে বাংলাদেশে কাজ করতে চান পাকিস্তানের লেজেন্ড বোলার ওয়াসিম আকরাম। নিউজ 24-এর সাথে আলাপকালে খোলামেলা কথা বলেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে কেন কাজ করেন না জানালেন সেটিও। আজ থাকছে প্রথম পর্ব। দুবাইয়ে তার সাক্ষাৎকার নিয়েছেন শুভদেবনাথ। ওয়ানডে টেস্ট মিলে 900 রকম উইকেটের মালিক আমাদের সঙ্গে রয়েছেন লিজেন্ড ক্রিকেটার ওয়াসিম আকরাম। পাকিস্তান বিশ্বকাপ জিতিয়েছেন, তার সঙ্গে কথা বলবো আমরা বিভিন্ন বিষয় নিয়ে। ওয়াসিম ভাই, হাউ ডু ইউ স্পেন্ড ইউর টাইম বিসাইডস কমেন্ট্রি? I'm quite busy, touch wood, by the grace of Allah. A lot of television work back home in Pakistan, and my family is based in Melbourne, so I shuttle between Pakistan and Melbourne. It's a long commute, but somebody has to work. It's tough. I have an 11-year-old daughter. Is there a lack of consistency in Pakistan cricket? Why is this? I think there is no one person to blame. From last 6-7 years, our first-class structure has been not consistent. You know, people, the chairmans come, they change. Hopefully this chairman, Mr. Naqvi Saab, will stay for a while, and hopefully he will try to fix the first class structure, because there is no quick fix. Many people have worked with the Pakistan Cricket Board. What is the reason why you are not there? Look, I'm almost 60 next year, and it's a stressful job. And I can't just go base, you know, in Lahore, because coaching is a tough job. You have to be there all the time, and living away from family is tough anyway. Of all the Bangladesh captain you have seen, which captain do you like? The keeper, Mushfiqur. Mushfiqur, then the fast bowler before that who came into politics, then Shakib was there as well for a while. I think Liton Das, I haven't followed Bangladesh cricket as much, but from last 1 year, I've been seeing they are actually performing very well under Liton Das, and I think that's where Bangladesh missed him when they were chasing against Pakistan. Do you have any chance to work in Bangladesh cricket board? Somebody asked me, I can come for a week, 10 days, spend time with their fast bowlers, with their bowling coach like Sean Tate, and he can carry on my work, or a local coach they have with Bangladesh team, especially the young bowlers who are coming up, to exactly tell them how to train, how to think, most importantly, and what sort of training is required, how much bowling is required. Yeah, I'm there to help, absolutely. দর্শক, নিউজ 24 সঙ্গে ছিলেন পাকিস্তানের লিজেন্ডারি বোলার ওয়াসিম আকরাম। তার না বলা অনেক কথা জানার চেষ্টা করলাম, এবং সে কিভাবে ক্রিকেটটা ধারণ করে, কিভাবে ক্রিকেটটা এগিয়ে যায়, সে চিন্তাটা সেটা নিয়েই সবার মুখোমুখি হলো। সকলের সঙ্গে ছিলাম আমি, শুভদেবনাথ।
তৃতীয় দিনের মতো চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন মালিকরা। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। শ্রমিকদের বেতন বাড়ানোর ইস্যুতে পূর্ব ঘোষণা ছাড়াই শুক্রবার থেকে বাস চলাচল বন্ধ করে দেয় মালিকরা। উত্তরবঙ্গ সড়ক পরিবহন গ্রুপের মহাসচিব নজরুল ইসলাম হেলাল জানান, শ্রমিকদের দাবির প্রেক্ষিতে বেতন বাড়ালেও আরও কিছু সুযোগ সুবিধার দাবি জানায় তারা। এসব নিয়ে সমঝোতা না হওয়ায় মালিকরা বাস বন্ধ করে দিতে বাধ্য হয়। পাহাড়ি শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় সহিংসতা থামাতে খাগড়াছড়ির জেলা সদর, পৌরসভা ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা অব্যাহত রয়েছে। এর আগে জেলা ম্যাজিস্ট্রেট ABM ইফতেখারুল ইসলাম খন্দকারের স্বাক্ষরিত আদেশে শনিবার ১৪৪ ধারা জারি হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এই আদেশ জারি করেন। এতে বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন চলাচল। এদিকে এ ঘটনায় খাগড়াছড়ি সদরে বেড়াতে আসা অনেক পর্যটক আটকা পড়েছেন। পরিস্থিতির উন্নতি হলে যানবাহন চলাচল শুরু হবে জানায় স্থানীয় প্রশাসন। ফলাফল জালিয়াতির অভিযোগে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। রোববার বেলা 11:30টার দিকে নগরীর মুরাদপুরের শিক্ষা বোর্ড কার্যালয়ে এই অভিযান পরিচালনা করেন দুদক কর্মকর্তারা। তারা বলছেন, ফলাফল জালিয়াতির অভিযোগ নিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক সহ বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা চলছে। এছাড়াও বিভিন্ন নথি পর্যালোচনা করছেন দুদকের কর্মকর্তারা। এবার মধুমতি ব্যাংক PLC অর্থ বাণিজ্য সংবাদ। টানা 3 দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে কমানো হয়েছে স্বর্ণের দাম। আজ থেকে স্বর্ণ বিক্রি হবে নতুন দামে, তবে আগের দামেই বিক্রি হবে রূপা। শনিবার রাতে দেয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এবার ভরিতে ১,৮৯০ টাকা কমিয়েছে সংগঠনটি। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১,৯২,৯৬৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১,৮৪,১৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৫৭,৮৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,৩১,০৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। এক দশকের মধ্যে প্রথমবারের মতো ইরানের ওপর আবারও কার্যকর হলো জাতিসংঘের ব্যাপক নিষেধাজ্ঞা। পশ্চিমা শক্তির সঙ্গে শেষ মুহূর্তের পরমাণু আলোচনা ব্যর্থ হওয়ায় শনিবার গভীর রাতে এই নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়। এই পদক্ষেপে তেহরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশটির ভঙ্গুর অর্থনীতি আরও চাপে পড়বে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপ আলোচনার দরজা খোলা রাখার কথা বললেও ইরানের মিত্র রাশিয়া ও চীন এই নিষেধাজ্ঞাকে অবৈধ বলে প্রত্যাখ্যান করেছে। ইরানও বরাবরই দাবি করে আসছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।